হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আর আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি পরপর 3টি ভয়ঙ্কর ঘটনা। আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভীষণ রকম ভালো লাগবে। তো আজকে প্রথমেই শুনতে পাবেন আমাদের একজন লিসেনার, আমাদের একজন বন্ধু আলামিন ভাইয়ের লেখা আদমখোর জিন নামক দুর্দান্ত একটি ঘটনা। সত্যিই লোমহর্ষক একটা ঘটনা এটা। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এরপর থাকছে আমাদের আরেকজন লিসেনার মনির হোসেন ভাইয়ের মাসান নামক এক দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। বেশ রহস্যময় একটা ঘটনা। আশা করি এই ঘটনাটিও আপনারা অনেক বেশি এনজয় করবেন। তো এরপর আপনাদের জন্য থাকছে আমাদের আরেকজন লিসেনার, আরেকজন বন্ধু। এর আগেও আমাদের এই বন্ধু ছদ্মনামে তার ঘটনাটি প্রকাশ করেছিল, এবারও ঠিক তাই করেছে। তো এরপর আপনারা শুনতে পাবেন কল্পকারের অদ্ভুত সেই ছেলেটি নামক একটি রহস্যময় ঘটনা। আশা করি সব মিলে আজকের এপিসোডটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে আগ্রহী হন তাহলে আপনাদের জন্য 2টি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে সরাসরি ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আজকের প্রথম ঘটনায়। চলুন শুনে আসি আলামিন ভাইয়ের আদমখোর জিন। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। লিখছেন, ইমরান ভাই ও ভূত আড্ডার সকল লিসেনার সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। ইমরান ভাই, আমি ভূত আড্ডার একজন লিসেনার। ভূত আড্ডার যাত্রার শুরু থেকেই আমি ভূত আড্ডার সাথে আছি। ভূত আড্ডার সকল এপিসোডই আমার শোনা। ভূত আড্ডার সকল ঘটনাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি বিশ্বাস করি ভূত আড্ডা একদিন সবার কাছে পরিচিতি পাবে। ভূত আড্ডা টিমের সবার জন্য অনেক শুভকামনা রইল। ইমরান ভাই, আমার নাম আলামিন। পাবনা জেলার চাটমোহর থানায় আমার বাড়ি। আমি আজ আপনাদের সাথে একটা সত্যি ঘটনা শেয়ার করব। আর এই ঘটনাটা ঘটেছিল আমার আব্বু আর আমার দাদার সাথে। 1995 সালের দিকে এই ঘটনাটা ঘটে। ইমরান ভাই, আমি তেমন গুছিয়ে লিখতে পারি না, তারপরও চেষ্টা করব গুছিয়ে লেখার। আর লেখার মাঝে ভুল ভ্রান্তি হলে আপনি কষ্ট করে পড়ে নেবেন, আর এর জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ইমরান ভাই, এই ঘটনাটা আমি আমার আব্বুর কাছ থেকে শুনেছি। ঘটনাটা বেশি বড় না হলেও অনেক ভয়ঙ্কর। ইমরান ভাই, এই ঘটনাটা আমি আমার আব্বুর মতো করেই বলবো, তাহলে লিসেনারদের ঘটনাটা শুনতে ভালো লাগবে। ইমরান ভাই, তাহলে ঘটনাটা শুরু করছি। আমার বাবা একজন কৃষক। মাঠে আমাদের জমি আছে। মূলত কৃষির ওপরেই আমাদের জীবন চলে। আমি নিজেও কৃষিকাজের পাশাপাশি পুকুরে মাছ চাষ করি এবং একটা মুরগির ফার্ম আছে। এক রাতে আমি ভূত আড্ডার ঘটনা শুনছিলাম ফার্মে বসে। তখন আমার আব্বু আসে। আমার আব্বু এসে দেখে আমি কানে ইয়ারফোন লাগিয়ে কি যেন শুনছি। আমার আব্বু ভেবেছে হয়তো গান শুনছি, তাই আব্বু একটু রাগারাগি করে, কারণ আব্বু নামাজ কালাম পড়ে, তাই গান শোনা পছন্দ করে না। আমি আব্বুকে বলি, আব্বু আমি গান শুনছি না তো, ভূতের ঘটনা শুনছি।
আমার কথা শুনে আব্বু একটু অবাক হয়। তারপর আব্বু আমাকে বলে এসব রাতের বেলায় না শুনতে, আমি ভয় পাবো সেই জন্য আর কি। এমন ভাবে আব্বুর সাথে অনেকটা সময় কথা হয়। তারপর আমি হঠাৎ করেই আব্বুকে জিজ্ঞেস করি আব্বুর সাথে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে কিনা। আমার কথা শুনে আব্বু কিছুটা ভাবে। তারপর আব্বু বলে তার সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। পরের দিন সকালবেলায় আমি আমার মায়ের কাছে জানতে চাই তার সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটেছে কিনা। আমার মা আমাকে আব্বুর কথা বলে। আব্বুর আর দাদার সাথে নাকি একবার ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছিল। আমি একটু অবাক হই, কারণ গতকাল রাতেই আব্বুকে জিজ্ঞেস করেছি, আব্বু বলল তার সাথে নাকি ভয়ঙ্কর কোনো ঘটনাই ঘটেনি। আমি সেদিন রাতে খাওয়া দাওয়ার পর আব্বুকে আবারও জিজ্ঞেস করি। আব্বু তখন বলে তার সাথে ভৌতিক কোনো ঘটনা ঘটেনি। তখন পাশ থেকে মা বলে ওঠে, তোমার সাথে তো একটা ঘটনা ঘটেছিল, সেটাই বলো না। আব্বু তখন মার দিকে একটু রাগী দৃষ্টি নিয়ে তাকায় আর বলে, তুমিও কি ওর মতো ছেলে মানুষই শুরু করলা নাকি? এসব কথা না শোনাই ভালো। এসব অনেক আগের কথা, আর এখন এসব কথা শুনলে ওরা ভয় পাবে। তখন আমি আব্বুকে অনেক জোর করি বলার জন্য। অবশেষে আব্বু ঘটনাটা বলতে রাজি হয়। ঘটনা বলার আগে আব্বু আমাকে তার শরীরের একটা কাটা দাগ দেখায়। দাগটা আমার আব্বুর বাম হাতের কনুইয়ের কাছে। সেখানে গভীর একটা ক্ষত। আমি আব্বুকে অনেক আগেই জিজ্ঞেস করেছিলাম এই দাগ কিসের। আব্বু বলেছিল অ্যাক্সিডেন্ট করে কেটে গিয়েছিল। আমি আব্বুকে জিজ্ঞেস করি এই দাগের সাথে ঘটনার কি সম্পর্ক। তখন আব্বু বলতে শুরু করে। বলছেন আমার আব্বু, আজ থেকে প্রায় 30 বছর আগে এই ঘটনাটা ঘটেছিল। তখন তোর জন্মও হয়নি। আমি আর তোর দাদা মাঠে কাজ করতাম। আমাদের জমিটা ছিল মাঠের একবারে শেষ প্রান্তে। একবার জমিতে সরিষা চাষ করছিলাম। সরিষা কাটার সময় হয়ে যায়। আমি আর তোর দাদা দিনের বেলায় সরিষা কাটলাম। সেদিন আবার আকাশে মেঘ করেছিল। রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। তাই তোর দাদা ঠিক করলো রাতের বেলায়ও কাজ করব। কারণ বৃষ্টি আসলে সব সরিষা নষ্ট হয়ে যাবে। তোর দাদা আমাকে বিকেল বেলায় বাড়ি পাঠিয়ে দেয়। আমাকে রাতের খাবার নিয়ে আসতে বলে। আমি বাড়িতে এসে তোর মাকে বলি রাতে মাঠে কাজ করব। সরিষা রাতের মধ্যেই তুলে শেষ করতে হবে। আমি রাতের খাবার নিয়ে সন্ধ্যার আগেই মাঠে চলে যাই। তোর দাদা মাগরিবের নামাজ আদায় করে। তারপর আমি আর তোর দাদা সরিষা কাটতে থাকি। আকাশে মেঘ থাকার কারণে চারিদিকে কিছুটা অন্ধকার হয়েছিল। আমাদের জমির পাশেই ছিল একটা আখের জমি। তখন আখ বড় হয়ে গেছে। পুরো মাঠের মধ্যে কেউ নেই। আমি আর তোর দাদা একাই কাজ করছিলাম মাঠে। জমিতে যে সরিষা ছিল সেটা কাটতে 5-6 ঘন্টা লেগে যাওয়ার কথা। আমি আর তোর দাদা সরিষা কাটতে থাকি। চারদিকে রাত হয়ে গেছে। আমি বাড়ি থেকে একটা হ্যারিকেন নিয়ে গিয়েছিলাম। হ্যারিকেনের আলোতে সরিষা কাটতেছিলাম। তারপর আমরা রাতের খাবার খেয়ে কিছু সময় বিশ্রাম নেই। এরপর আবার কাজ শুরু করি। এমনভাবে রাত আনুমানিক 11টা বেজে যায়। আকাশের মেঘ থাকার কারণে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। সেই আলোয় অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। আমার আর তোর দাদার মনে কিন্তু কোনো ভয় কাজ করছিল না, কারণ এর আগেও আমি আর তোর দাদা রাতের বেলায় মাঠে কাজ করেছি। ধানের সময় জমিতে পানি দিয়েছি সারা রাত। আমাদের কাজ শেষের দিকে, আর হয়তো ঘন্টাখানেক লাগতে পারে। আমি একটু বসে বিশ্রাম নিচ্ছি আর তোর দাদা কাজ করছে। হঠাৎ করে আমার চোখ গেল আখের জমির দিকে। আমি দেখতে পেলাম আখের জমির মাঝে আখগুলো খুব জোরে জোরে নড়ছে। আমি ভাবলাম হয়তো কোনো শেয়াল আছে সেখানে। আমি উঠে আবারও কাজ শুরু করি। আমাদের কাজ প্রায় শেষের দিকে। হঠাৎ করে আমি দেখি সেই আখের জমির মাছ থেকে একটা আলো বের হচ্ছে। আমি সেটা দেখেই তোর দাদাকে সেটা দেখাই। তোর দাদা আলোটা দেখার সাথে সাথে দোয়া পড়ে আমার শরীরে ফু দেয় আর আমাকে ওই দিকে তাকাতে নিষেধ করে। তোর দাদা তাড়াতাড়ি কাজ শেষ করতে বলে, কিন্তু আমার মনে কৌতূহল জাগে। আমি মানুষের মুখে শুনেছি জিন ভূতের গল্প, কিন্তু বাস্তবে কখনোই দেখিনি।
আমি কাজ করার ফাঁকে ফাঁকে সেই দিকে তাকাচ্ছিলাম। আমি দেখছিলাম সেই আলোটা আস্তে আস্তে আমাদের দিকেই এগিয়ে আসছে। আমি আবারও তোর দাদাকে দেখাই সেটা। তোর দাদা সেটা দেখে আমার হাত ধরে জমির আইলে নিয়ে চলে আসে। আমরা সরিষা তুলে আটি বেঁধে এক জায়গায় গাদা করে রেখেছিলাম। তোর দাদা আমাকে নিয়ে সেই সরিষার পালার কাছে লুকিয়ে পড়ে। তোর দাদা দোয়া দরুদ পড়ছিল, আমাকেও পড়তে বলে আর চুপ করে থাকতে বলে। তোর দাদা মুরব্বী মানুষ, এসব যে ভালো কিছু না সেটা তোর দাদা জানতো। আর এসব দেখলে তাদের না দেখার ভান করাটাই ভালো। তোর দাদা দোয়া পরে আবারও আমার শরীরে ফু দিয়ে দেয়। তোর দাদা আমাকে ওদিকে তাকাতে নিষেধ করে। হঠাৎ করে সেই আলোটা আখের জমির বাহিরে চলে আসে। আলোটা বাইরে চলে আসতেই আমি আর তোর দাদা ভয়ঙ্কর একটা জিনিস দেখি। আমরা যেই আলোটা দেখছিলাম সেটা শুধু আলো না, একটা বানরের মতো মানুষের শরীর থেকে আলো বের হচ্ছে। মানুষটা দেখতে বানরের মতোই, মানুষের মতোই হাত পা। তার শরীরে সাদা কালো লোম দেখা যাচ্ছে, আর সেই লোম থেকে এই আলোগুলো বের হচ্ছিল। আমি তো এই দৃশ্য দেখে অনেক বেশি ভয় পেয়ে যাই। তোর দাদা আমাকে চুপ করে থাকতে বলে। সেই বানরটা আকারে অনেক বড় ছিল। বানরটা না হলেও 15 থেকে 20 হাত লম্বা ছিল। তোর দাদাও কিছুটা ভয় পায়। আমাদের কাছে যে হ্যারিকেনটা ছিল সেটা আগেই নিভিয়ে রেখেছি। সেই বানরটা আখের জমির আইলে এসে দাঁড়িয়ে যায়, তারপর চারদিকে একবার তাকিয়ে কি যেন দেখে। আকাশে যখন বিদ্যুৎ চমকায় তখন সেই বানরটার চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আর তখনই আমি সবচেয়ে বেশি ভয় পাই। সেই বানরটার মুখে অনেক বড় বড় দাঁত ছিল। দাঁতগুলো আলোয় যেন ঝিলিক মারছিল। এর মধ্যে 2টা দাঁত ছিল বেশ বড়। দাঁত 2টা 1 হাতের মতো লম্বা হবে। তোর দাদাও এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। তোর দাদা আর আমি চুপ করে বসে থাকি। তোর দাদা আমাকে ইশারায় চোখ বন্ধ করে থাকতে বলে। আমিও চোখ বন্ধ করে ফেলি। কিছু সময় পর আবারও চোখ খুলি। আমি আর তোর দাদা লুকিয়ে লুকিয়ে সেই বানরটাকে দেখছিলাম। বানরটা সেখানেই দাঁড়িয়েছিল। হঠাৎ করে আমরা দুজন দেখি দূর থেকে একটা আলো এদিকে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই আলোটা বানরের কাছে চলে আসে। এবার আরো ভয়ঙ্কর একটা দৃশ্যের সাক্ষী হই আমি আর তোর দাদা। যেই আলোটা দেখতে পাচ্ছিলাম সেটা দেখতে আরো ভয়ঙ্কর। সেটা দেখতে মানুষের মতোই, তবে তার শরীর ভীষণ চিকন। দেখে মনে হচ্ছে হাড়ের উপর চামড়া লাগানো, আর তার মুখটা দেখতে অনেকটা শুয়োরের মতো। মুখের ভেতর থেকে 2টা দাঁত বের হয়ে আছে। তোর দাদা আমাকে জড়িয়ে ধরে, কারণ তোর দাদা মনে হয় বিপদের লক্ষণ টের পেয়েছিল। আমি তো তখন ভয়ে অজ্ঞান হয়ে যাব এমন একটা অবস্থা। তোর দাদা যা দোয়া দরুদ পারত সব করছিল। আমি একবার চারদিকে তাকিয়ে দেখি। চারদিকে জনমানব শূন্য, কোথাও কেউ নেই। এত রাতে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি যে যে কেউ ভয় পেয়ে যাবে। সেই 2টা প্রাণী নিজেদের মধ্যে কথা বলছিল। কথা বলতে বলতে হঠাৎ করে বানররূপী প্রাণীটা আমাদের দিকেই তাকায়। আমি আর তোর দাদা সরিষার পালার আড়ালে ছিলাম। আমরা দেখতে পাচ্ছিলাম সেটা আমাদের দিকেই তাকিয়ে আছে। সে মনে হয় বুঝতে পেরে গেছে আমরা তাদেরকেও দেখে ফেলেছি। বেশ কিছু সময় বানররূপী প্রাণীটা তাকিয়ে থাকে আমাদের দিকে। তারপর আস্তে আস্তে ধীর পায়ে আমাদের দিকেই আসতে শুরু করে। এবার তোর দাদা ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সেই 2টা প্রাণী যদি এখন আমাদের উপর আক্রমণ করে তাহলে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। তোর দাদা আমাকে জড়িয়ে ধরে দোয়া পরে আর আমার শরীরে ফু দিয়ে দেয়। এদিকে সেই 2টা প্রাণী আমাদের দিকেই আসছে। তারা যতই আমাদের কাছে আসছে মনে হচ্ছে তাদের শরীর আরো বড় হয়ে যাচ্ছে। তোর দাদা আটি বাঁধা সরিষা খুলে ফেলে, তারপর আমাকে সেই সরিষা দিয়ে ঢেকে দেয়। এদিকে আমি তো ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেই। তোর দাদা আমাকে ইশারায় চুপ করে থাকতে বলে, কোনো কথা বলতে নিষেধ করে। হঠাৎ করে সেই 2টা প্রাণী আমাদের সামনে চলে আসে। আমি তাদের ভয়ঙ্কর চেহারা দেখে চিৎকার দিয়ে উঠি, কারণ
দূর থেকে যেমন দেখছিলাম এখন তো আরো বেশি ভয়ঙ্কর লাগছে। সেই দুইটা প্রাণী আমাদের দিকে তাকিয়ে আছে। তোর দাদা তখন জোরে জোরে দোয়া পড়ে। আমিও তোর দাদার সাথে দোয়া পড়তে শুরু করি। প্রাণী দুইটা ভয়ঙ্কর রাগী দৃষ্টি নিয়ে আমাদের দিকে তাকিয়ে থাকে। আমি ভয়ে তোর দাদাকে জড়িয়ে ধরি। আমি দেখি সেই প্রাণী দুইটার চোখগুলো লাল আগুনের মতো জ্বলজ্বল করছে। প্রাণী দুইটা একটা অদ্ভুত আওয়াজ করে ওঠে। তোর দাদার বুঝতে পারে আমরা অনেক বড় বিপদে পড়েছি। এখন এত রাতে এই মাঠে কেউ সাহায্য করতে আসবে না। তোর দাদা বসে থেকেই আজান দেওয়া শুরু করে। এদিকে আমি যা দোয়া পারতাম পড়ছিলাম। আমার সবকিছু ভুল হয়ে যাচ্ছিল। তোর দাদা আজান দিতে প্রাণী দুইটা ভয়ঙ্কর একটা গর্জন করে ওঠে। তারপর একটু দূরে সরে যায়। দূরে সরে গিয়ে এই রাগী দৃষ্টি দিয়ে আমাদের দিকে তাকিয়ে থাকে। তোর দাদা আজান দিতেই থাকে। তারপর আমার হাত ধরে আমাকে নিয়ে তোর দাদা একটা দৌড় দেয়। খাওয়ার জন্য পানি ছিল। তোর দাদা তখন আজান দেওয়া বন্ধ করে দেয়, দোয়া পরে পানিতে ফু দেয়। তোর দাদা সেই পানি আমাকে খেতে বলে। তারপর আমার হাত ধরে আবারও দৌড় দিতে থাকে। তোর দাদা আমাকে পিছনে তাকাতে নিষেধ করে। কিছু দূর দৌড়ানোর পর আমি পিছনে তাকাই। তখন আমি দেখি সেই ভয়ঙ্কর প্রাণী দুটোর ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে আমাদের দিকেই আসছে। আমি তোর দাদাকে বলি প্রাণী দুইটা আমাদের দিকেই আসছে। তোর দাদা আমাকে অনেক জোরে জোরে দৌড়াতে বলে। আমি দৌড়াচ্ছি আর পেছন থেকে ভয়ঙ্কর সব আওয়াজ আসছে। মনে হচ্ছে আমাদের পেছনে হাজার হাজার ভয়ঙ্কর প্রাণী যেন এগিয়ে আসছে। আমি এক সময় হোঁচট খেয়ে মাটিতে পড়ে যাই। তোর দাদা আমাকে তোলার জন্য দাঁড়িয়ে যায়। আর তখনই সেই প্রাণী দুইটা আমাদের সামনে চলে আসে। আমাদের চোখের সামনেই সেই প্রাণী দুইটা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে। সেটা দেখতে অনেকটা শিয়ালের মতো ছিল। মানুষের মতো শরীর আর মাথাটা শিয়ালের মতো। সারা শরীরে কালো লোমে ভরা। হাত পায়ের নখগুলো ভীষণ বড় বড়। সব থেকে ভয়ঙ্কর ছিল তাদের দাঁতগুলা। আর চোখের মধ্যে মনে হয় আগুনের গোলা জ্বলছে। তোর দাদা আবারও আজান দেওয়া শুরু করে। আজান শুনে সেই প্রাণী দুইটা আবারও ভয়ঙ্কর ভাবে আওয়াজ করে ওঠে। খুবই ভয়ঙ্কর ছিল সেই আওয়াজটা। আমি তো ভয়ে রীতিমতো দুর্বল হয়ে গেছি। আমার গলা দিয়ে কথাও বের হয় না। তোর দাদা ভয় পেলেও সাহস হারায় না। আমাদের দুজনকে অবাক করে দিয়ে একটা প্রাণী মানুষের কণ্ঠে কথা বলে ওঠে। মানুষের কণ্ঠে কথা বললেও সেই কণ্ঠটা ছিল অনেক ভয়ঙ্কর। মানুষের কণ্ঠে প্রাণীটা বলে, তোদের উচিত হয়নি আমাদেরকে দেখা। আমরা তো আমাদের কাজে যাচ্ছিলাম, কিন্তু তোরা দুজন আমাদেরকে দেখে ফেলেছিস। তার জন্য আমাদের সমস্যা হয়ে গেছে। তোরা আমাদেরকে বিরক্ত করেছিস। তোদেরকে ছেড়ে দেওয়া যাবে না। তোরা বেঁচে থাকলে আমাদের ক্ষতি হবে, তাই তোদেরকে মরতে হবে। এই কথা শুনে আমি আর তোর দাদা মারাত্মক রকম ভয় পাই। আমি তো ভয়ে কান্না করেই দেই। তোর দাদাও ভীষণ ভয় পেয়ে যায় কথাগুলো শুনে। তোর দাদা আর আমি ভয়ে রীতিমতো ঠক ঠক করে কাঁদছিলাম। তবুও তোর দাদা সাহস করে সেই প্রাণীটার সাথে কথা বলে। তোর দাদা সেই প্রাণীটাকে বলে, দেখেন, আমরা তো ইচ্ছে করে আপনাদেরকে দেখিনি। আমরা কাজ করছিলাম। আমরা যখন আখের জমির মাঝে আলো দেখতে পেয়েছিলাম তখনই আমরা লুকিয়ে পড়েছি। আমরা তো আপনাদের সামনে যাইনি। আমরা দূর থেকে আপনাদেরকে দেখছিলাম। আমাদের ছেড়ে দিন। আমাদের ভুল হয়ে গেছে। আমরা এখনই এখান থেকে চলে যাব, আর কখনোই এমন ভুল করব না। তোর দাদার কথাগুলো বলছিল আর কাঁপছিল। তোর দাদার কথাগুলো শুনে প্রাণীটা আবারও বলে ওঠে, তোরা দুজন আমাদেরকে দেখে ফেলেছিস। এটাই হলো তোদের বড় ভুল। আমরা কোনো মানুষের সামনে দেখা দেই না, আর কেউ যদি আমাদেরকে দেখে ফেলে
সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে সেই মানুষকে আমরা মেরে ফেলি। এখন তোদের দুজনকেও মরতে হবে। কথাটা বলার সাথে সাথে একটা প্রাণী তোর দাদার বুকে জোরে একটা লাথি মারে। লাথি খেয়ে তোর দাদা মাটিতে পড়ে যায়। ব্যথা পেয়ে তোর দাদা চিৎকার করে ওঠে। এদিকে আর একটা প্রাণী এসেই আমার এক হাতে কামড় দেয়। আমি সাথে সাথে চিৎকার করে উঠি। তোর দাদা উঠে আমাকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সেই প্রাণীটা কামড় দিয়ে আমার হাত থেকে অনেকখানি মাংস ছিঁড়ে নেয়। আমি ব্যথায় চিৎকার করে উঠি। হাত থেকে রক্ত পড়ে মাটি ভিজে যাচ্ছে। আমার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে হাতে। তারপর একটা প্রাণী আবার তোর দাদাকে লাথি মারে আর বুকের ওপরে পা তুলে দাঁড়ায়। সেই প্রাণীটা তোর দাদাকে কামড় দিতে যাবে, তখনই ফজরের আজানের শব্দ ভেসে আসে। আর তখনই সেই প্রাণী দুইটা চোখের পলকেই অদৃশ্য হয়ে যায়। তোর দাদা আমাকে তুলে কাঁধে নিয়ে হাঁটতে শুরু করে। আমার হাত দিয়ে প্রচুর রক্ত পড়ছিল। আমি ব্যথায় চিৎকার করছিলাম। তোর দাদা আমার চিৎকার শুনে কান্না করছিল। আমরা বাড়ির কাছাকাছি চলে আসি। আমার অবস্থা খারাপ দেখে তোর দাদা একটা বাড়িতে গিয়ে মানুষকে ডাক দেয়। সেটা আমার এক পরিচিত চাচার বাড়ি ছিল। আমাদের বাড়িটা আর একটু দূরে ছিল। তোর দাদা ডাকতেই চাচা উঠে আসে। এসে দেখে আমাদের এমন অবস্থা। চাচা তোর দাদাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তোর দাদা চাচাকে বলে আগে একটা পরিষ্কার কাপড় নিয়ে আসতে। আমার চিৎকারে বাড়ির সবাই জেগে যায়। সবাই এসে দেখে আমার এমন অবস্থা। তারপর চাচা একটা কাপড় নিয়ে এসে আমার হাতটা বেঁধে দেয়। আমার হাত থেকে প্রচুর রক্ত বের হয়। আমার মাথায় পানি দেওয়া হয়। তারপর তোর দাদা চাচাকে সবকিছুই খুলে বলে। সব শুনে বাড়ির সবার চোখ যেন বড় বড় হয়ে যায়। তখন তোর দাদা আর কয়েকজন মিলে আমাকে বাড়িতে নিয়ে চলে আসে। বাড়িতে এসেই তোর দাদি আর তোর মা আমার এই অবস্থা দেখে কান্নাকাটি শুরু করে দেয়। কান্নাকাটি শুনে আশেপাশের বাড়ির মানুষেরও ঘুম ভেঙে যায়। সবাই চলে আসে। সবাই বলে আমাকে আগে হাসপাতালে নিয়ে যেতে। আমাকে সেই রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গিয়ে আমার রক্ত পড়া বন্ধ করা হয়। আমি মারাত্মকভাবে অসুস্থ হয়ে যাই। 3 দিন পর হাসপাতাল থেকে বাড়িতে আসি। বাড়িতে এসেই আমাকে হুজুর দেখানো হয়। হুজুর আমাকে দেখে ঝাড়ফুঁক করে দেয় আর তেল পরা দেয়। আমাকে আর তোর দাদাকে সাবধানে থাকতে বলে যায়। আমার হাত পুরোপুরি ভালো হতে 1 বছরেরও বেশি সময় লেগেছিল। এই ঘটনার পর আমার আর তোর দাদার সাথে আর কোনো সমস্যা হয়নি। এই ঘটনায় সব থেকে অবাক করা বিষয় হলো আমরা আজান শুনতে পেয়েছিলাম। আমি আর তোর দাদা স্পষ্ট আজান শুনতে পেয়েছিলাম, কিন্তু কথা হচ্ছে যখন আজান দেয় তখন ফজরের আজানের সময় হয়নি। আর মসজিদে তো মাইক ছিল না, তাহলে আজানের শব্দটা কোথায় থেকে আসলো আর কে দিল আজান? এই বিষয়টা আমার কাছে অদ্ভুত লেগেছিল। হয়তো আমাদের বাঁচানোর জন্য আল্লাহ তার কোনো ফেরেশতাকে পাঠিয়েছিলেন। সেদিন যদি সেই সময় আজান না হতো তাহলে হয়তো আমি আর তোর দাদা বেঁচে থাকতাম না। সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। ইমরান ভাই, এটাই ছিল আমার বাবা আর আমার দাদার সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। আমার দাদা এখনো বেঁচে আছে। ঘটনাটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভূত আড্ডা টিমের জন্য দোয়া করবেন। ইমরান ভাই যেন আমাদের আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা শোনাতে পারে। আমি চেষ্টা করব আরো ঘটনা লিখে পাঠানোর জন্য। ইমরান ভাই, ঘটনাটা কবে শেয়ার করবেন আমাকে জানাবেন। সবাই আমার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করব। ভূত আড্ডা আরো অনেক দূর এগিয়ে যাক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়াও আলামিন ভাই, হোয়াট এ স্টোরি! ওয়াও,
এক কথায় ভাই দুর্দান্ত একটা ঘটনা। আমি মেবি ২-১ এপিসোড আগে বলেছিলাম যে আমাদের গ্রাম বাংলায় এরকম অসংখ্য ঘটনা আছে যেগুলো সত্যিই দুর্দান্ত, যেগুলো সত্যিই লোমহর্ষক। ঠিক তেমনই একটা ঘটনা ছিল আলামিন ভাইয়ের এই ঘটনাটি। সত্যিই ভাই আমি যখন কাভার করতেছিলাম না, আমার শরীরের লোমগুলো বারবার দাঁড়িয়ে যাচ্ছিল। মানে এতটা দুর্দান্তভাবে আপনি লিখেছেন, আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না। আহ, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ইমাজিন করতে পারতেছিলাম যে দানবগুলার আগমন বা কোথায় কিভাবে লুকাচ্ছে। মানে বিষয়টা সত্যি হুহ। ধন্যবাদ আলামিন ভাই এত সুন্দর করে ঘটনাটি আমাদেরকে লিখে পাঠানোর জন্য। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার এই ঘটনাটি ভীষণ রকম ভালো লেগেছে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আলামিন ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি মনির হোসেন ভাইয়ের মাসান। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূতাড্ডার সকল শ্রোতা বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি মনির হোসেন। আমি আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এই ঘটনাটি আমি শুনেছিলাম আমার দাদার মুখে। একদিন সন্ধ্যাবেলায় বাড়ির উঠানে বসে সবাই মিলে গল্প করছিলাম। তখন আমি দাদাকে বলি একটা ভৌতিক ঘটনা শোনানোর জন্য। তখন দাদাকে অনেকবার বলার পর দাদা বলতে রাজি হয়। তো দাদা আমাকে যেভাবে ঘটনাটা বলেছিল আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। বলছেন আমার দাদা, অনেক দিন আগের ঘটনা। গ্রামে একটা লোক বাস করত তার স্ত্রী সন্তানদের সাথে। পরিবারের অবস্থা বেশ ভালোই ছিল, অনেক সুখেই কাটছিল তাদের দিন। সেই লোকটার নাম ছিল শফিক, হয়তোবা আরো অন্য কোনো নাম ছিল আগে পরে, কিন্তু তার ডাক নাম ছিল শফিক। যাই হোক, আসল ঘটনায় আসি। একদিন হঠাৎ শোনা গেল যে শফিক নাকি পরী ধরেছে, আবার কেউ বলেছে ভূতে ধরেছে, আবার কেউ বা বলছে কালিয়ে ধরছে। শুরু হয়ে গেল শফিকের বাড়ি ফকিরের আসা যাওয়া। অনেক ফকিরের অনেক মত। মাঝে মাঝে প্রায় কিছুদিন পর পরই শফিকের ভয়ঙ্কর আচরণ দেখা যেত। এক রাতে সে বিছানায় শুয়ে আছে। মধ্যরাতে শফিক হঠাৎ বিছানা ছেড়ে উঠল। রাত তখন 2টো থেকে 2:30টা হবে। কেউ একজন তাকে ডাকছে। চেহারাটা ভীষণ কালো কুটকুটে। শফিক বিছানা ছেড়ে উঠে সে নদীর দিকে হাঁটতে শুরু করলো। আপন মনে অনেক কথা বিড়বিড় করে বলতে লাগলো। তারপর সে হাঁটতে থাকলো। একটু পরেই তার স্ত্রী টের পেল ব্যাপারটা, তাই কিছু লোককে রাতে ডেকে তুলে শফিককে খুঁজতে গেল। এতক্ষণে শফিক প্রায় নদীর কাছাকাছি। যেই না সে পানিতে নামতে যাবে, অমনি কিছু লোকজন তাকে ধরে ফেলল। শফিক অনেক চেষ্টা করলো পানিতে নামতে, কিন্তু পারল না। এভাবেই প্রায় শফিক রাতে বের হয়ে যেত। কেউ না কেউ টের পেত আর ওকে বাঁচিয়ে নিয়ে আসতো। এখন আবার কেউ কেউ বলতে শুরু করলো যে ওকে নদীর কোনো অশুভ শক্তি ওর উপর ভর করেছে। গ্রামের মানুষ নদীর এই অশুভ শক্তিকে মাসান নামে চেনে। এই মাসানের অনেক ক্ষমতা। দিনেও এরা যাদের রাশি খারাপ তাদেরকে আক্রমণ করতে পারে। কেউ এদের কাছ থেকে বেঁচে যায়, আবার কেউ বা বাঁচতে পারে না। যারা বেঁচে যায় তাদের চেহারা অনেক শুকিয়ে যায়, আর তারা আর কোনোদিনও নদীতে নামতেই চায় না। আসলে হয়তোবা এইটাই ঠিক। এক রাতে শফিক মাঝরাতে উঠল, তবে এবার কিন্তু নদীতে গেল না। সে এলো মসজিদে। ফজরের নামাজের সময় সে নিজে আজান দিয়ে নামাজ আদায় করলো এবং দুপুরে এলো নদীতে মাছ ধরতে।
সাথে স্ত্রী আর ছেলেও ছিল। কিছুক্ষণ মাছ ধরার পর হঠাৎ শফিকের স্ত্রী শফিককে বলে বাড়ি চলে গেল। সে মাছ মারছে তো মারছেই। নদীতে একটা জায়গা ছিল যেখানে পুরো নদী শুকিয়ে গেলেও ওই জায়গাটা কখনোই শুকাতো না। ওই জায়গাটা অনেক ভয়ঙ্কর, সেখানে অনেক মানুষ মরেছে। ঠিক আজ শফিক ওই জায়গাতেই মাছ ধরছে। আপনারা হয়তো ভাবছেন, সবাই জানে যেহেতু ওই জায়গাটা ভালো না, তাহলে শফিক কেন ওখানে মাছ ধরতে গেল? আসলে শফিক ছিল সাহসী আর নদীর ওই ভয়ঙ্কর জায়গাটিকে সে বিশ্বাস করত না। যাই হোক, সে পানিতে ডুব দিল, মাছ ধরল। কিন্তু এবার ডুবটা দেওয়ার পর কেন জানি শফিক আর উপরে উঠছে না। 5 মিনিট 10 মিনিট কেটে যায়, সে আর পানি থেকে ওঠে না। ওই যে পানিতে ডুব দিল আর সে উঠছেই না। তার ছেলে চিৎকার চেঁচামেচি শুরু করলো। সে সবাইকে বলল তার আব্বু পানিতে ডুব দিয়েছে আর উঠছেই না। নদীতে সবাই নেমে খোঁজাখুঁজি শুরু করলো। 30 মিনিট পার হলো, তবুও নদীর পানি থেকে শফিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে প্রায় 35 মিনিট পর কেউ একজন হাউমাউ করে কেঁদে ওঠে। এরপর সে জানালো শফিককে পাওয়া গেছে। শফিকের স্ত্রী নিজেই তার স্বামীকে খুঁজে পেল। সবাই ধরে শফিককে নদীর পাড়ে তুলল। ওর পেট থেকে পানি বের করার চেষ্টা করা হলো, কিন্তু কাজ হলো না, কারণ সে আর নেই। সেখানে আঞ্চলিক এক ডাক্তার ছিল। তখন ডাক্তার বলল শফিক আর নেই, মারা গেছে। শফিকের ফর্সা মুখ যেন কালো হয়ে গেছে। সে অনেক ভালো মানুষ ছিল। আজ আর কেউ ওকে বাঁচাতে পারল না, চলে গেল সবাইকে ছেড়ে। এরপর পরিবার ঢেকে গেল অন্ধকারে। তারপর শফিকের দাফন কাফন করা হলো মসজিদের সাথেই। এরপর আর কেউ নদীর ওই জায়গাটিতে দিনে হোক বা বিকেলে হোক কেউ কখনো ওই জায়গাটিতে যেত না। তো ইমরান ভাই, আমার দাদা এই বলে তার ছোট্ট ঘটনাটি শেষ করেছিল। দাদার মুখ থেকে এরকম আরো অনেক ছোট ছোট ঘটনা শুনেছি। আজকে যেহেতু প্রথমবার লিখলাম, লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। আর ভাই, আপনার মতো করে পড়ে শোনাবেন। আবারও নতুন কোনো ঘটনা লিখে পাঠাবো আপনাকে, আপনি আপনার মতো করে সেই ঘটনাটিও পড়ে শোনাবেন। ধন্যবাদ মনির হোসেন ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। ঘটনাটি যদিও খুব ছোট্ট একটি ঘটনা, তবে বেশ ভয়ার্থক একটা ঘটনা ছিল। মানে অন্যরকম একটা ভিন্নতা ছিল আপনার ঘটনায়। ধন্যবাদ ভাই। ঘটনা যদি আরেকটু লং হতো, আরেকটু বড় হতো, তাহলে আরেকটু জমে যেত ভাই। আশা করি এর পরবর্তীতে আপনি আরো লং ঘটনা, আরো ভয়ানক ঘটনা আমাদেরকে লিখে পাঠাবেন। তো লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে মনির হোসেন ভাইয়ের এই ঘটনাটি? আপনারা সবাই কিন্তু কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আজকের এপিসোডের সর্বশেষ ঘটনায়। চলুন তাহলে শুনে আসি কল্পকারের লেখা অদ্ভুত সেই ছেলেটি। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। লিখছে, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই এবং ভূত আড্ডার সকল লিসেনার্স। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি এর আগেও আপনাদেরকে একটি ঘটনা লিখে পাঠিয়েছিলাম কল্পকার নামে। তো এটা আমার দ্বিতীয় ঘটনা। আশা করি এই ঘটনাটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাচ্ছি মূল ঘটনায়। তখন আমরা ময়মনসিংহের ত্রিশালে থাকি। আমি তখন খুব ছোট। যেই দিনের ঘটনা, সেদিন আমার আম্মু রান্নাঘরে মাছ ভাজছিলেন। এমন সময় খাকি প্যান্ট আর গেঞ্জি পরা এক যুবক আসলো আমাদের বারান্দায়। আব্বু বাসায় ছিলেন।
তিনি ভাবলেন হয়তো সাহায্য চাওয়ার জন্য এসেছে, কারণ যুবকটি কোনো কথা বলছিল না। তখন আব্বু একটি 2 টাকার নোট বের করে ছেলেটিকে দিতে চাইলেন, কিন্তু ছেলেটি তা নিল না। তখন আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বললেন, ছেলেটা তো টাকা নিচ্ছে না। তখন আম্মু বললেন 5 টাকা দেবার জন্য। তখন আব্বু 5 টাকা বের করে বারান্দায় এলেন ছেলেটিকে দেওয়ার জন্য। আম্মুও বেরিয়ে এলেন এই অদ্ভুত যুবকটিকে দেখার জন্য। কিন্তু এবারও সেই যুবক টাকা গ্রহণ করল না, বরং ইশারায় আব্বুকে বললেন টাকাটা তিনি যেন আম্মুর হাতে দেন। আব্বু আম্মুর হাতে টাকাটা দিলেন। ছেলেটি এবার ইশারায় আম্মুকে বললেন তার টাকা ধরা হাতটি মুঠ করার জন্য। এই পর্যন্ত ছেলেটি একটি কথাও বলেনি। আম্মু কৌতূহলবশত হাতটি মুঠ করলেন। এবার সেই 2 হাত মুঠ করে একটার পেছনে আরেকটি ঘষে দিল এবং আম্মুকে তাই করতে বলল। আম্মু মন্ত্রমুগ্ধের মতো তাই করলেন। এবার ছেলেটি আম্মুকে ইশারা করলো যাতে আম্মু নিজের হাতের গন্ধ শুকেন। আম্মু হাত নাকের কাছে নিয়ে খুব আশ্চর্য হয়ে গেলেন। উনার হাত দিয়ে আগরবাতির গন্ধ বের হচ্ছিল, কিন্তু তিনি একটু আগে যখন রান্নাঘর থেকে বের হন তখনও তার হাতে হলুদের গন্ধ ছিল। গন্ধ শুকার সাথে সাথে লোকটি চলে গেল। আম্মু তাকে দাঁড়াতে বললেন, কিন্তু সে দাঁড়ালো না। আম্মু তড়িঘড়ি করে গেটের বাইরে গেলেন, কিন্তু আশেপাশে কোথাও সেই ছেলেটিকে আর দেখতে পেলেন না। আমাদের কোয়ার্টারের সামনে বিশাল খোলা মাঠ ছিল, তাই কেউ যদি খুব দ্রুত হেঁটেও চলে যায় তবুও তাকে দেখা যাবে, সে যত দূরেই থাকুক। এমন সময় এক রিকশাওয়ালা আম্মুর সামনে এসে থামল এবং তাকে ওই লোকটির কথা জিজ্ঞেস করলো। আম্মু রিকশাওয়ালাকে পাল্টা প্রশ্ন করলেন যে সে ওই লোকটিকে চেনে কিনা। রিকশাওয়ালা জানালো যে লোকটি তার রিকশাতে করে এসেছিল টাকা চাইতে, কিছু ময়লা কাগজ একত্রে ফু দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল, এরপর দাঁড়াতে বলে এই দিকে আসে। রিকশাওয়ালা তাই টাকার জন্য লোকটিকে খুঁজে বেড়াচ্ছে। কে এই অদ্ভুত যুবকটি? আপনাদের কাছে কি এর কোনো উত্তর আছে? আমার কাছে লোকটি আজও এক রহস্য। আর আপনাদের কাছে? তো এই ছিল ইমরান ভাই আমার ছোট্ট একটি ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং আপনি অবশ্যই পড়ে শোনাবেন। ভাই আসলে আমি সময়ের ব্যস্ততায় ঘটনা লিখতে পারি না, এর জন্য হয়তো ছোট ছোট ঘটনা লিখে পাঠাই। এগুলো আমাদের সাথে ঘটে যাওয়া বাস্তব অভিজ্ঞতা। আশা করি ইমরান ভাই আন্তরিকতার সাথে ঘটনাগুলো পড়ে শোনাবেন। তো ইনশাল্লাহ আবারও কোনো ঘটনা নিয়ে আমি উপস্থিত হব আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কল্পকার ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি বেশ রহস্যময় একটা ঘটনা ছিল, মানে একটু অন্যরকম। যদিও তেমন একটা ভয়ানক কোনো কিছু ছিল না, কিন্তু বেশ রহস্যময় অদ্ভুত লেগেছে, এর জন্যই আমি ছোট হলেও ঘটনাটি পড়ে শোনালাম। আশা করি ভাই এর পরবর্তীতে আপনি আরো বড় ঘটনা পাঠাবেন, আরো ডার্ক ঘটনা আমাদেরকে উপহার দেবেন। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কল্পকারের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই ছিল আজকের আয়োজন। আশা করি আজকের এপিসোডটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে আগ্রহী হন তাহলে আপনাদের জন্য 2টি ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে
bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো এই ছিল আজকের আয়োজন। আমি ইমরান এইচ খান এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ানক ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।